ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে সবাই সিক্রেট রিলেম থেকে বেরিয়ে এসেছে। এখন জংশি যিশুকে ধরতে যাবে। কংহ বলে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। এখানে আমরা আরেকটা ছেলেকে দেখতে পাই যে জংশির সেক্টেরই একজন শিষ্য। এর নাম শাওদং। এদিকে দেখা যায় যিশু সত্যি ডার্ক ক্লাউড ট্যাবলেট নিয়ে এসেছে। তবে তখন সে জানতে পারে জংশিরা এখানে অ্যাটাক করেছে। সে বলে, এখন আমাদের যুদ্ধ করার সময় না, তাদেরকে পালাতে হবে। জংশি এসে দেখে এখানে কেউ নেই। সে সেখানে একটা সিল দেখতে পায়, যেটা দেখতে একদম কংহর ঘাড়ের সিলের মতো। সেখানে লেখা ছিল, আমার বাবাকে যারা মেরেছে তাদেরকে মরতেই হবে। এটা মূলত যিশু লিখে গেছে। এদিকে কংহ আর তার সিনিয়র আপু লিং কথা বলছিল। লিং বলে, তোমার আর হুয়ানের মধ্যে কি সম্পর্ক চলছে? তাহলে তোমরা বিয়ে করবে কবে? কংহ বলে, ও তো এখন আমাকে এমন কিছু বলেনি। এদিকে লিংবো তার সেক্টের সবাইকে জিজ্ঞেস করে শিয়াল কি পছন্দ করে। আসলে সে হুইয়ের জন্য এগুলো জিজ্ঞেস করছে। একটু পর দেখা যায় জংশি ফিরে এসেছে। এদিকে হুই বসে বসে চা খাচ্ছিল। তবে তখন লিংবোকে আসতে দেখে সে অসুস্থ হওয়ার ভান করে। লিংবো তাকে অসুস্থ দেখে তাকে নিজের হাতে খাইয়ে দিতে থাকে। তার এত ভালো ব্যবহার দেখে হুই বলে, আসলে আমি তোমাকে একটা কথা বলিনি। তোমাকে সুস্থ করতে আমি আমার লেজ ড্যামেজ করেছি ঠিকই, তবে আমার লেজ কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, আর আমার কাল্টিভেশনও সম্পূর্ণ থাকবে। এটা শুনে লিংবো ভীষণ রেগে যায়, কারণ সে শুনেছিল শিয়ালের লেজ নষ্ট হয়ে গেলে তাকে আবার 1000 বছর কাল্টিভেট করতে হবে। সে তখন রাগ করে চলে যায়। এদিকে ঘরে এসে কংহ বলে, আমি যখন তোমার জন্য অপেক্ষা করছিলাম তখন আমি একটা গল্পের বই পড়েছি, যেখানে নায়ক নায়িকাকে অনেক বড় মিথ্যা কথা বলেছে। একদম মরে যাওয়ার আগের মুহূর্তে নায়িকা নায়কের আসল পরিচয় জানতে পেরেছে। তুমি বলো, এটা কি মেনে নেওয়া যায়? ভালোবাসার মানুষেরা যদি একজন আরেকজনের আসল পরিচয় না জানে, তাহলে কেমন ভালোবাসা? জংশির মনে তখন ভয় লাগে। সে মনে মনে বলে, আমিও তো আমার আসল পরিচয় ওকে বলিনি। তখন সে বলে, আমিও তোমার কাছে একটা কথা লুকিয়েছি, আসলে আমি জংশি। কংহ বলে, তুমি জংশি, যে আমাদের পুরো রিলেমের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মাস্টার? সে বলে, হ্যাঁ। কংহ তখন অনেক খুশি হয়ে যায়। এরপর আবার বলে, তাহলে তো তোমার অনেক দায়িত্ব, তবে তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। জংশি বলে, তুমি রেগে নেই তো? সে বলে, না, আমি অনেক আগেই আন্দাজ করতে পেরেছি। এদিকে লিংবো চলে যেতে চাইছিল। তখন শাওদং তাকে দেখে বলে, আমি ভেবেছিলাম তুমি চলে গেছো, আমি আর তোমাকে দেখতে পাবো না। আজ তো সন্ধ্যা হতে চলেছে, আজ তুমি থেকে যাও, কাল চলে যেও। লিংবো তখন তার কাছে একটা জেট দেখতে পায়। সে মনে মনে বলে, মনে হচ্ছে এই জেটটা আমি দিয়েছিলাম। এরপর সে বলে, ঠিক আছে, আমি আজ থেকে যাচ্ছি। এরপর শাওদং কল্পনা করে একদিন সে লিংবোর সঙ্গে কথা বলতে গিয়েছিল। তখন সে লিংবোর হাতে একটা বই দেখে বইটার কথা জিজ্ঞেস করলে লিংবো বলে, তোমার এই বই পছন্দ হলে নিয়ে যাও। এরপর শাওদং তার সঙ্গে আরো কথা বলতে আসতো। বর্তমানে হুই কাগজে লিখে লিখে লিংবোর কাছে ক্ষমা চায়। এরপর জংশি বারবার কাপড় চেঞ্জ করে হুইকে দেখাচ্ছিল যে কোন কাপড়ে তাকে ভালো দেখা যায়, কারণ আগামীকাল সে বিয়ের প্রস্তাব নিয়ে ইউনহুয়া সেক্টে যাবে। এরপর জংশি কংহোকে অনেকগুলো চাবি দেখায়। সে বলে, এই সবগুলো আমার চাবি, এগুলো ঘরের চাবি, এগুলো স্টোরেজের চাবি, এগুলো সিক্রেট স্টোরেজের চাবি। কংহ বলে, চাবি কেন দেখাচ্ছ? চাবি একটা দেখার জিনিস হলো? সে বলে, এগুলো আমি তোমাকে দিতে এসেছি, এখন থেকে এগুলোর দায়িত্ব তোমার। কংহ বলে, তুমি কি কোনো কাজে দূরে চলে যাচ্ছ? জংশি বলে, না। সে বলে, তাহলে কি তুমি চাবি হারিয়ে ফেলো? জংশি তখন একটা চাবি নিয়ে বলে, এই চাবিটা তোমার হাতে থাকা মানে তুমি আমাদের সেক্টর মালকিন। কংহ এটা শুনে তার কথা বুঝতে পারে। তারপরও সে বলে, তুমি আমাকে এত দামি দামি চাবি কেন দিচ্ছ? আমি যদি এগুলো ভেঙে ফেলি, বিক্রি করে ফেলি, পরে কি করবে? জংশি বলে, যা ইচ্ছা করো, আমাদের বাড়িঘর না থাকলে আমি তোমাকে নিয়ে বনে বনে ঘুরে বেড়াবো, একই তো কথা। কংহ, চলো আমরা বিয়ে করে নিই। কংহ রাজি হয়ে যায়। এরপর পরদিন সকালে হুই লিংবোকে এগিয়ে দেওয়ার জন্য আসে। সে তাকে নিয়ে চলে যায়। ওই সময় শাওদং লিংবোকে বিদায় জানানোর জন্য আসে, তবে সে দেখতে পায় লিংবো অলরেডি চলে গেছে। হুই লিংবোকে বিদায় জানিয়ে আসলে এরা সবাই ইউনহুয়া সেক্টে আসার জন্য তৈরি হয়ে যায়। তবে তখনই জানতে পারে জংশির মাস্টার অনেক বেশি অসুস্থ। জংশি তখনই তার মাস্টারের সঙ্গে দেখা করতে যায়। আসলে তার মাস্টার তার জন্য চিন্তা করতে করতেই অসুস্থ হয়ে গেছে। জংশি সেখানে গেলে মাস্টার বলে, কয়দিন যাবৎ আমার নিজের উপর খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল আমি তোমাকে অনেক প্রেশার দিয়েছি। জংশি বলে, মাস্টার, এগুলো নিয়ে আপনি কখনো মন খারাপ করবেন না। আপনি যা কিছু করেছেন আমার ভালোর জন্য করেছেন। সেক্টে সবার থেকে আমার কোর শক্তিশালী, তাই আমাকে বেশি কাল্টিভেশন শিখতে হবে, এটা স্বাভাবিক। মাস্টার তখন বলে, তুমি বদলে গেছো, তুমি আগে কখনোই এরকম মন খুলে কথা বলতে না। ওই মেয়েটা তোমাকে নিজের মনের কথা বুঝতে সাহায্য করেছে, তাই না?
জংশি বলে, হ্যাঁ, ও আমাকে বুঝিয়েছে আমাদের কাল্টিভেটরদেরও জীবন রয়েছে, ইমোশন রয়েছে। মাস্টার, আমি ওকে বিয়ে করতে চাই। তার মাস্টার এতে ভীষণ খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ইউনশি সেক্ট থেকে তাদের মাস্টার ইয়ান জংশির মাস্টারের সঙ্গে দেখা করতে এসেছে এবং সে বলে, জংশি কি সত্যি দেবতা হতে পারবে? তারা বলে, অবশ্যই পারবে, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। সেই মহিলা ভেতরে গিয়ে বলতে থাকে, আমাদের 10টি সেক্টের মধ্যে একমাত্র জংশি রয়েছে যাকে নিয়ে আমরা দেবতার স্বপ্ন দেখছি। ও কি আরেকটু সতর্ক থাকতে পারে না? এদিকে কংহো তার সিনিয়রদের বলতে থাকে, জংশির মাস্টার কি বিয়েতে রাজি না? সে কি জংশিকে আটকে রেখেছে? চলো আমরা গিয়ে জংশিকে কিডন্যাপ করে নিয়ে আসি। পেছন থেকে জংশি বলে, তুমি কাকে কিডন্যাপ করতে চাইছো? আমাকে? কংহো তার কাছে গেলে জংশি বলে, তুমি চিন্তা করো না, মাস্টার আমাদের বিয়েতে রাজি হয়েছে। এরপর এরা কংহোর মাস্টার ওয়ানতং এর সঙ্গে দেখা করতে আসে। কংহো বলে, মাস্টার, এই হলো জংশি, আর আমরা একজন আরেকজনকে পছন্দ করি। এখন আমরা বিয়ে করতে চাইছি। তার মাস্টার তো ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, তুমি এটা কিরকম কথা বলছো? আমি এতে কোনোভাবেই রাজি না। এই ছেলেকে এখনই চলে যেতে বলো। চলে আসার সময় জংশি মনে মনে ভাবছিল, এই মাস্টার না করে দিল কেন? তাহলে কি সে সত্যিটা জানে? এদিকে মাস্টার কল্পনা করে, একদিন সে পৃথিবীতে হাঁটছিল। তখন সে এক মহিলা আর তার মেয়েকে দেখতে পায়। মহিলাটি তাকে দেখে বলে, মাস্টার, আমি জানি আপনি কোনো সাধারণ মানুষ নন, দয়া করে আপনি আমার মেয়েকে বাঁচান। আমাকে বাঁচাতে হবে না, আমার মেয়েকে বাঁচান। ওর নাম কংহো। এরপরই সে মারা যায়। বর্তমানে মাস্টার বলতে থাকে, ওই দিন ওকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম ও কোনো সাধারণ মানুষ নয়। জংশির সঙ্গে ওর বিয়ে হলে এই সত্য আর চাপা থাকবে না। অন্যদিকে যিশু কল্পনা করে কিভাবে সে অনেক কষ্ট করে ওইসব কাল্টিভেটরদের হাত থেকে নিজেকে রক্ষা করে এসেছে, নিজেকে একটা পর্যায়ে এনেছে। সে কখনোই হার মানবে না। এদিকে কংহো তার মাস্টারকে বলে, মাস্টার, আমি তো আর বোকা নই, আমি জংশিকে বিয়ে করতে চাই। আমি সবকিছু ভেবেচিন্তেই ডিসিশন নিয়েছি। ও আমাকে অনেক ভালোবাসে। মাস্টার বলে, যাও তাহলে তোমার জংশিকে ডেকে নিয়ে আসো। এরপর আবার জংশি আসলে মাস্টার বলে, আমি তোমাদের বিয়েতে রাজি হতে পারবো, তবে আমার শর্ত আছে। আমি দেখতে চাই তুমি ওর যোগ্য স্বামী কিনা। এজন্য তোমাকে পরীক্ষা দিতে হবে। তোমাকে কংহোর সেবা করতে হবে। তোমরা যে সেক্টে বড় হয়েছো, তাছাড়া তোমার যে পরিচয়, এতে হয়তো সারা জীবন মানুষ তোমার সেবা করেছে, কিন্তু আমার শিষ্য তোমার সেবা করতে পারবে না, বরং তোমাকে আমার শিষ্যর সেবা করতে হবে। জংশি রাজি হয়ে যায়। মাস্টার তাকে কাপড় ধুতে দেয়, তাকে কংহোর পা টিপাতে দেয়, ঘর পরিষ্কার করতে দেয়। জংশি এই সব কিছুই করে। এরপর কংহো বলে, এখন তো আপনি বিয়েতে রাজি? মাস্টার বলেন, না, এখনো আমি রাজি না। কংহো এরপর অজ্ঞান হয়ে যায়। মাস্টার তাকে দেখে বুঝতে পারে কংহো আসলে নাটক করছে। সে জংশিকে বলে, আমার মনে হচ্ছে ওর হার্টে কোনো সমস্যা দেখা দিয়েছে, আমি ডাক্তার ডেকে আনছি। সে চলে যায়। তখন জংশি ভাবতে থাকে, হয়তো কংহোর ভিতরে ফিনিক্স সিলটা ভেঙে যেতে চাইছে, তাই সে নিজের পাওয়ার দিয়ে সেটাকে আরেকটু সিকিউর করে দেয়। এরপর বাইরে আসলে মাস্টার বলে, আপনি কংহোকে এইমাত্র কি করলেন? আমি আপনাকে বললাম ওর হার্টে সমস্যা হয়েছে, তবে আপনি তো ওকে অন্য চিকিৎসা দিলেন। তার মানে আপনি সবকিছু জানেন। জংশি বলে, এই কথায় বোঝা যায় আপনিও সবকিছু জানেন। আপনি যদি এই জন্য আমাদের বিয়েতে রাজি না হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওর খেয়াল রাখবো। আমি থাকতে ওর কোনো সমস্যা হবে না। মাস্টার এরপর রাজি হয়ে যায়। কংহো তখন দৌড়ে বাইরে চলে আসে। মাস্টার বলে, আমি জানতাম তুমি নাটক করছো, এখন খুশি হয়েছো? এরপর কংহো খুশি হয়ে জংশিকে জড়িয়ে ধরে। এরপর লিংবো বিয়ে উপলক্ষে যখন জংশিদের সেক্টে আসছিল, তখন সে শাওদংকে দেখতে পায়। সে বলে, আমি তোমাকে যে জেট পেন্ডেন্ট দিয়েছিলাম, তুমি এখনো সেটা পরে থাকো। ওই বছর এটার কারণে সবাই আমাদের নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে, তাই তুমি এটা আমাকে ফিরিয়ে দাও। শাওদং তখন সেটা ফিরিয়ে দেয়। লিংবো ঘরে বসে কল্পনা করে, তার মা তাকে বলছিল, তুমি কি শাওদংকে পছন্দ করো? যদি পছন্দ করো আমি বাধা দিব না, কারণ ছেলে হিসেবে ও ভালো। লিংবো বলে, মা তুমি ভুল ভাবছো, আমার ওর সঙ্গে ওরকম সম্পর্ক নেই। আর তাছাড়া অনেক দিন হয়ে গেছে ও আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। বর্তমানে লিংবোকে বারবার হুই ডিস্টার্ব করছিল। একবার সে পানি চাইছিল, একবার ল্যাম্প চাইছিল। লিংবো বারবারই তাকে তাইয়ে দেয়। অন্যদিকে জংশি আর কংহো নিজেদের ইচ্ছে পূরণ করার জন্য পানিতে ল্যাম্প ভাসিয়ে দেয়। জংশি এখানে কংহোকে একটা ব্রেসলেট উপহার দেয়, যেটাতে জংশির নিজস্ব স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে। অন্যদিকে লিংবো হুইকে ডেকে নিয়ে যায়, কারণ তার ঘরে সে একটা পোকা দেখেছে। সে আসলে পোকাদের অনেক ভয় পায়। হুই তার ঘর থেকে পোকাদের বের করে দেয়। এরপর ওয়ালে একটা পোকা দেখলে তারা দুজন খুব কাছাকাছি চলে আসে। হুই পোকাটা সরিয়ে দিয়ে তাড়াতাড়ি ঘর থেকে চলে আসে। এদিকে শাওদং কল্পনা করে, ওই বছর সে কিছু শিষ্যদের বলাবলি করতে শুনেছে।
তারা বলছিল ঝাওনান সেক্টে লিঙ্গবো লিডার হতে পারবে না, লিঙ্গবোর সিনিয়র হয়তো লিডার হবে। এই কথা শুনে শাওদাং মনে মনে ভাবে, তাহলে লিঙ্গবোকে পটিয়ে আমার কি লাভ? ও যদি সেক্ট লিডারই না হয় তাহলে তো আমার কোনো উন্নতি হবে না। মূলত এই কারণেই সে এরপর লিঙ্গবোর সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল, মানে তার সঙ্গে আর যোগাযোগ করেনি। তখন হুই সেখানে আসে। শাওদাং বলে সে একটা মেয়েকে পছন্দ করত, তবে এরপর কোনো কারণে সে ওই মেয়েটার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এখন সে আবার মেয়েটার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে। তার এখন কি করা উচিত? হুই বলে কি আর করবে, সারাক্ষণ ওর পেছনে পড়ে থাকবে? তোমাকে বোঝাতে হবে তুমি সত্যি ওকে পছন্দ করো। আগে যেটা করেছিলে সেটা ভুল করেছিলে। এরপর পরদিন কংহো আর জুংশি দুজনেই সুন্দরভাবে বর বধূ সেজে বিয়ের জন্য চলে আসে। তাদের বিয়ে সুন্দরভাবেই কমপ্লিট হয়ে যায়। রাতের বেলা কংহো বসেছিল, তখন সেখানে যিশু আসে। কংহো তাকে দেখে বলে, তুমি এখানে কি নিতে এসেছো? যিশু বলে, আমি কিছু নিতে আসিনি, আমি তোমাকে একটা জিনিস বলতে এসেছি, আমি তোমার ভাই। তখন জংশি এসে যিশুকে এখনই চলে যেতে বলে। যিশু বলে, তুমি জিজ্ঞেস করছো না আমি এখানে কেন আসলাম? তার মানে তুমিও সবকিছু জানো, তাই তো? কংহো, তুমি আমার আপন বোন, আমাদের বাবার নাম রংজি। তুমি এদের মাঝখানে থাকতে পারবে না, কারণ আমরা এদের শত্রু। আমাদেরকে এরা ডার্ক কাল্টিভেটর বলে। তারা তোমাকে কখনো মেনে নেবে না। আজ আমি তোমার সিল ভেঙে দিয়ে যাচ্ছি, পরে তুমি ডিসাইড করো তুমি আমার কাছে যাবে না থাকবে। এই বলে সে তার সিল ভেঙে দিয়ে চলে যায়। কংহোর মধ্যে তখন ব্ল্যাক এনার্জি কাজ করতে থাকে। সে বাইরে চলে আসে আর নিজের ওপর কন্ট্রোল হারিয়ে অনেকগুলো ছোট কাল্টিভেটরদের আঘাত করে ফেলে। পরে কংহো অজ্ঞান হয়ে যায়। এরপর সকল মাস্টাররা এই বিষয় নিয়ে আলোচনা করছিল। তারা বলছিল এটা কি করে সম্ভব, আর এখন তাহলে কি করা যায়? একজন মাস্টার বলে, এখন সবচেয়ে ভালো উপায় হলো কংহোর স্পিরিচুয়াল পাওয়ার সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়া। এতে সে আর কখনোই কোনো পাওয়ার কাল্টিভেট করতে পারবে না। পরে জংশির মাস্টার আর কংহোর সেক্ট মাস্টার কংহোর সঙ্গে দেখা করতে আসে এবং এখানে তারা বলে যে তারা কংহোর স্পিরিচুয়াল পাওয়ার নষ্ট করে দিতে চায়। কিন্তু জংশি এতে রাজি হয় না, কারণ এতে কংহোর জীবনের ঝুঁকি রয়েছে। সে বলে কংহো কোনো অপরাধ করেনি, তাহলে ও এত বড় শাস্তি কেন পাবে? একটু পরে দেখা যায় কংহো পালিয়ে যাচ্ছে, তাই কাল্টিভেটররা তার পেছনে দৌড়াতে থাকে। পরে দেখা যায় কংহোর সিনিয়ররা, কংহোর মাস্টার সবাই বসে যে কাল্টিভেটরদের বোকা বানিয়েছে। আর এদিকে লিঙ্গবো আর হুই কংহো আর জংশিকে পালিয়ে যেতে সাহায্য করছে। এরপর দেখা যায় অন্যান্য সেক্টরের সকল মাস্টাররা কংহোর মাস্টারকে দোষ দিচ্ছিল, কারণ সে তার শিষ্যকে পালিয়ে যেতে সাহায্য করেছে। মাস্টার বলে, একদম ঠিক কাজ করেছি। আমার শিষ্য কেমন মানুষ সেটা আমার চাইতে ভালো কেউ জানে না, সে কখনোই খারাপ হতে পারে না। এদিকে কংহোরা একটা বাড়িতে আসে, কয়েকদিন তারা এখানেই থাকবে। অন্যদিকে শাওদং একদল লোক নিয়ে জংশিকে খুঁজতে যাচ্ছিল। লিঙ্গবো তাদেরকে আটকানোর জন্য পায়ে ব্যথার নাটক করে, এরপর তাদেরকে অন্যদিকে যেতে বলে। এদিকে জংশি কংহোকে এনার্জি রেগুলেট করতে সাহায্য করছিল, যাতে সে নিজের উপর কন্ট্রোল রাখতে পারে। এরপর সে তার জন্য খাবার আনতে গেলে হঠাৎ কংহোর ব্ল্যাক এনার্জি কাজ করতে শুরু করে। অন্যদিকে লিঙ্গবো বুঝতে পারছিল না সে এখন কি করবে, কিভাবে শাওদংকে আটকাবে। সে তখন বলে, আমার মাথা ব্যথা করছে, বুকেও ব্যথা করছে। শাওদং বলে, আমি বুঝতে পারছি তুমি মিথ্যা কথা বলছো, তুমি ইচ্ছে করে আমাকে আটকাচ্ছ, তাই তো? তুমি আমাকে বলো তুমি এটা কেন করছো? লিঙ্গবো বলে, যাতে তুমি জংশিকে ধরতে না পারো। জংশি আর কংহো কোনো অন্যায় করেনি, তারা কেন শাস্তি পাবে? তুমি কেন মাস্টারদের হয়ে কাজ করছো? শাওদং বলে, আমি শুধু জানতে চাইছি জংশি মাস্টার কেমন আছে। তোমার কাছে জেনেছি সে ভালো আছে, তাহলে আমি আর তাকে খুঁজতে যাব না, শুধুমাত্র এইটুকুই। এদিকে জংশি ঘরে এসে দেখতে পায় কংহো নেই। তখন সে বাইরে গেলে কংহো অন্য ঘর থেকে বের হয় আর তার গলা চেপে ধরে। সে বলতে থাকে, জ্ঞানে ফিরে আসো, দেখো আমি জংশি। কংহো এরপর তাকে ছেড়ে দেয় আর তার কাছে ক্ষমা চায়। এরপর কংহো জংশির আঘাত ঠিক করে দেয়। সে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভীষণ ভয় লাগছে। জংশি বলে, আমি ভয় পাচ্ছি না, তুমি ভয় পাচ্ছ। এই পৃথিবীতে কোন স্বামী আছে যে তার স্ত্রীর হাতে মার খায় না? কংহো বলে, তুমি এইসব কি বলছো? একটু পরে জংশি বলছিল, শুনেছি বিয়ের পর মানুষ বদলে যায়, এখন দেখছি সত্যি, আমি তো এখনই বদলে যেতে শুরু করেছি। তখনই কংহো আবারও নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। সে জংশির গলা চেপে ধরতে চাইলে জংশি তার হাত শক্ত করে ধরে রাখে। তখন কংহো তার ঘাড়ে কামড় দেয়। পরে নিজেকে শান্ত করে বলে, তুমি আমাকে বেঁধে রাখো। এরপর অজ্ঞান হয়ে যায়। এদিকে লিঙ্গবো সবাইকে বলেছিল তার পায়ে ব্যথা, তাই মিথ্যা ধরানা পড়ার জন্য শাওদং তাকে পিঠে করে ভেতরে নিয়ে আসে। তবে হুই এটা দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। সে লিঙ্গবোর কাছে এই বিষয়ে জিজ্ঞেস করতে গেলে লিঙ্গবো বলে, মানুষের সন্দেহ এড়ানোর জন্যই তারা এরকম করেছে। হুই এরপর বাইরে গেলে শাওদং বলে, ইদানিং তুমি লিঙ্গবোর প্রতি একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছ। আমি তোমাকে বলে দিচ্ছি তুমি তার থেকে দূরে থাকবে, কারণ আমি ওকে পছন্দ করি।
হুই বলে, কিন্তু তুমি তো বলেছিলে তুমি অন্য একটা মেয়েকে পছন্দ করো, তার মানে তুমি কি লিঙ্গোর কথা বলেছিলে? সে বলে হ্যাঁ। হুই এরপর আবার লিঙ্গোর কাছে যায় আর শাওদাংয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা জিজ্ঞেস করে। লিঙ্গো বলে, তোমাকে কেন বলবো, তুমি আমার কে? দরজা লাগিয়ে দিয়ে সে হাসছিল, কারণ তার কাছে খুব ভালো লাগছিল যে হুই জেলাস হয়ে গেছে। এদিকে কংহো ভাবছিল একদিনে সে 2বার জংশির উপর আঘাত করেছে। এভাবে চলতে থাকলে হয়তো সে একসময় জংশিকে মেরেই ফেলবে। সকালে জংশি ঘুম থেকে উঠলে দেখতে পায় কংহো সেখানে নেই। দেখা যায় কংহো রাস্তায় ছিল। তখন তার কাছে যিশুর একটা তেলিসমান আসে, যেখানে যিশু বলছিল, তুমি নিজের উপর কন্ট্রোল করতে পারছো না, তাই তো? যদি তুমি জানতে চাও নিজের উপর কন্ট্রোল কি করে করতে হয়, তাহলে তুমি আমার সঙ্গে দেখা করো। এদিকে লিঙ্গোর মা তাকে ডাকে। সে বলে, শাওদংয়ের সঙ্গে তোমার কি এখনো সম্পর্ক আছে? ও আজ তোমার সঙ্গে বিয়ের প্রস্তাব জানিয়েছে। এই কথা শুনে লিঙ্গো তখনই শাওদংয়ের সঙ্গে দেখা করতে যায়। সে বলে, তুমি আমার মাস্টারের কাছে বিয়ের প্রস্তাব জানিয়েছো? তুমি আমার মতামত একবারও জিজ্ঞেস করেছো? শাওদং বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবে আমি এত সহজে হার মানবো না। আমি প্রমাণ করবো আমি সত্যি তোমাকে ভালোবাসি। লিঙ্গো রাগ করে চলে যায়। এদিকে কংহো যিশুর সঙ্গে দেখা করতে আসে। সে বলে, আমাকে শেখাও কিভাবে ব্ল্যাক এনার্জি কন্ট্রোল করতে হয়। যিশু বলে, আমি তোমাকে সব শেখাবো, তবে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কংহো মনে মনে ভাবে, এমনিতে সে এখানে থাকলে শুধু জংশিকে কষ্ট দেবে, তাই সে রাজি হয়ে যায়। তখন জংশি চলে আসে। সে যিশুকে বলে, ওকে ছেড়ে দে। যিশু বলে, তোমার মনে হচ্ছে আমি ওকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি? না, ও নিজের ইচ্ছায় আমার সঙ্গে যাচ্ছে। জংশি অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি সত্যি? কংহো বলে, হ্যাঁ সত্যি। আমি এখানে থাকলে কোনো লাভ হবে না, আমার কষ্ট দিন দিন বাড়বে। তুমি জানো না ব্ল্যাক এনার্জিতে কি পরিমাণ যন্ত্রণা হয়। আমাদের মধ্যে অনেক দিনের সম্পর্ক, তাই আমি তোমাকে ভালোভাবে বলছি, আমাকে যেতে দাও। জংশি তার কাছে আসতে থাকলে কংহো তাকে আঘাত করে, এবং সে আবারও তার কাছে আসতে থাকলে কংহো এবার তাকে জোরে আঘাত করে, আর জংশি গাছের সঙ্গে আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। যিশু হাতে তালি দিয়ে বলতে থাকে, এই না হলে আমার বোন। সে কংহোকে নিয়ে চলে যায়, আর এদিকে জংশি অজ্ঞান হয়ে যায়। এরপর যিশু কংহোকে নিজের প্যালেসে নিয়ে আসে আর বলে, আমার থেকে বেশি শক্তিশালী তুমি। বাবা তার 5টা স্পিরিচুয়াল রুট তোমার ভেতর দিয়ে গিয়েছিল। এতদিন সেগুলো সিল করা ছিল, তবে এখন সেগুলো মুক্ত হয়ে গেছে, তাই এখানকার রাজা এখন তুমি। একটু পর সে কংহোকে তাদের লোকেদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে আসে। তবে এরা কেউই কংহোকে রানী হিসেবে মেনে নিতে চাইছিল না, কারণ কংহো এতদিন কাল্টিভেটরদের সঙ্গে থেকেছে। কংহো একজনকে আঘাত করে বলে, আরো কারো অসম্মতি আছে? সে এরপর সিংহাসনে বসে। এরপর যিশু কংহোকে কংহোর ঘরে নিয়ে আসে আর বলে, এখন থেকে তুমি এখানেই থাকবে। কংহো বলে, তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলবে। যিশু বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবে পরে আমি তোমাকে আমাদের ব্যাপারে সবকিছু বলবো, তাহলে তুমি বুঝতে পারবে ওই কাল্টিভেটররা কত বড় ভণ্ড। এদিকে মাস্টার হুইকে অনেক বকাঝকা করছিল যে তুমি যদি জংশিকে পালিয়ে যেতে সাহায্য না করতে, তাহলে আজ তার এই অবস্থা হতো না। দেখা যায় ভেতরে জংশির মাস্টার তাকে সুস্থ করার চেষ্টা করছিল। এরপর দেখা যায় যিশু কংহোর কাছে কাল্টিভেশনের একটা টেকনিক নিয়ে এসেছে। কংহো বলে, আমি এগুলো শিখতে চাই না, আমার এগুলোর প্রয়োজন নেই। যিশু বলে, এগুলো আমাদের লোকেদের জন্য প্রয়োজন, আমাদের দুজনকে মিলে এই টেকনিক আয়ত্ত করতে হবে। এরপর সে চলে যায়। এদিকে হুই বলছিল, আমি কি মাস্টার জংশি আর কংহোকে পালাতে সাহায্য করে ভুল করেছিলাম? লিঙ্গো বলে, না, আমরা কোনো ভুল করিনি। কংহো কখনোই খারাপ কেউ হতে পারে না, তাদের খারাপ পরিস্থিতিতে আমাদের উচিত তাদের সাথে থাকা। লিঙ্গো ঘরে যেতে চাইলে আবারও শাওদং তার সামনে আসে। পরদিন সকালে লিঙ্গো হুইকে বলে, আমাকে একটা সাহায্য করবে, আমার প্রেমিক হওয়ার নাটক করবে। শাওদং আমার পেছনে পড়েছে, আমি কোনোভাবেই ওকে সরাতে পারছি না। হুই রাজি হয়ে যায়। এদিকে কংহো যিশুর কাছে আসে। সে বলে, তুমি এখনো আমাকে শেখাওনি আমি কিভাবে নিজের ব্ল্যাক এনার্জি কন্ট্রোলে রাখবো। যিশু তখন কাউকে ডাক দিলে দেখা যায় তারা 3জন লোককে ধরে নিয়ে এসেছে। যিশু এদের একজনের এনার্জি সব অ্যাবজর্ব করে নেয়, এতে সেই লোক মারা যায়। কংহো বলে, তুমি এসব কি করছো? সে বলে, আমাদের ব্ল্যাক এনার্জি এভাবেই কন্ট্রোলে রাখতে হয়, এটা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে। কংহো বলে, আমি জীবনেও এই কাজ করব না। এদিকে এরা দুজন শাওদং এর সামনে ভালোবাসার নাটক করতে থাকে। শাওদং বলে, আমি জানি তোমরা নাটক করছো। লিঙ্গো হুইয়ের মতো ছেলেকে কখনোই ভালোবাসতে পারে না। লিঙ্গো তখন বলে, কেন পারে না? হুই সৎ, নিষ্ঠাবান। সিক্রেট রিলেমে ও চাইলেই আমাকে ফেলে চলে আসতে পারত, তবে ও আসেনি, বরং নিজের অনেক বড় ক্ষতি করে আমাকে বাঁচিয়েছে। তখনই আমি ওকে ভালোবেসে ফেলেছি। শাওদং বলে, তার মানে তুমি সত্যি ওকে পছন্দ করে ফেলেছ? তবে আমি তোমাকে বলছি, আমি হার মানব না, আমি প্রমাণ করব হুইয়ের চাইতে আমি তোমার বেশি যোগ্য। এই বলে সে চলে যায়।
এদের দুজনের তো মেজাজ আরো খারাপ হয়ে যায় যে এখন তাদেরকে এই নাটক চালিয়েই যেতে হবে। এরপর দেখা যায় জংশির জ্ঞান ফিরে গেছে এবং সে কংহর কাছে যেতে চাইছে। তার মাস্টার তাকে বাধা দিতে চাইলে সে মাটিতে বসে আর মাস্টারের কাছে অনুমতি চায়। এদিকে শাওদং এর মাস্টার বলতে থাকে, তুমি আবারও লিঙ্গর পেছনে পড়েছ। তুমি কেমন ছেলে আমি ভালো করে জানি। আগেও একবার তুমি ওর পেছনে পড়েছিলে, কিন্তু যখন জানতে পেরেছো ও ওদের সেক্টর লিডার হবে না তখন তুমি বাদ দিয়ে দিয়েছো। এখন আবার যখন দেখেছো ও সেক্ট লিডার হবে তখন আবার তুমি ওর পেছনে লেগেছো। শাওদং বলে, এটা তো ভালো তাই না? আমি যদি একটা পাওয়ারফুল মেয়েকে বিয়ে করতে পারি তাহলে তো আমাদেরই ভালো। তখন লিঙ্গ সেখানে আসে। সে শাওদংকে বলে, তার মানে শুরু থেকে তোমার উদ্দেশ্য একটাই, আমি সেক্ট মাস্টারের মেয়ে বলে যেন কেউ আমাকে ছোট চোখে না দেখতে পারে, তাই আমি নিজে অনেক পরিশ্রম করে নিজের জায়গা দখল করেছি। তবে তোমার কাছে আমার পরিচয় ঝাওনান সেক্টর লিডার, তাই তো? তোমাকে আর কিছু বলতে হবে না। আজকের পর থেকে তুমি আর কখনো আমার আশেপাশে আসবে না। এদিকে কংঘোর কাছে পেই নামে একটা মেয়ে এসে বলে, বাইরে একজন লোক এসেছে, সে আপনার সঙ্গে দেখা করতে চাইছে। বলছে আপনি না গেলে সে যাবে না। দেখা যায় বাইরে জংশি এসেছে। সে বলে, কংঘোকে আনো, নয়তো তোমার এই জায়গা আমি আজ ধ্বংস করে দেব। তখনই কংঘ সেখানে আসে। জংশি তাকে দেখে একদম হতবাক হয়ে যায়। কংঘ বলে, তোমার আমার অনেক দিনের সম্পর্ক, তাই আমি তোমাকে মারতে চাই না, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু জংশি যেতে চায় না। কংঘ তখন তাকে আঘাত করে। জংশি বলে, আমি যাব না। আমি শুনেছি তোমরা নাকি কাল্টিভেটরদের ধরে আনো তাদের এনার্জি অ্যাবজর্ব করার জন্য। তাহলে তোমরা আমাকে রাখো, আমার এনার্জি দিয়ে তোমাদের অনেক দিন চলে যাবে। যিশুর তার এই কথা পছন্দ হয়, সে তাকে বন্দি করতে বলে। এরপর কংঘ জংশির সঙ্গে দেখা করতে যায়। জংশি বলে, তুমি এগুলো কেন করছো? যিশু তোমাকে জোর করে করাচ্ছে। সে বলে, তুমি এখনো বুঝতে পারছো না, আমাকে জোর করে কেন করাবে? আমি তো এখানকারই। এতদিন আমি আমার আসল পরিচয় সম্পর্কে জানতাম না। তুমি ভুলে যেও না আমি একটা ডেভিল। জংশি বলে, তারপরও তুমি আমার স্ত্রী, আমি তোমার হাজবেন্ড, তোমার সবকিছুতেই আমি তোমার সাথে আছি। কিন্তু তুমি এভাবে মানুষের ক্ষতি করলে আমি কিভাবে তোমাকে সাপোর্ট করব? কংঘ মনে মনে তাকে সরি বলে। এরপর তার ভেতর থেকে কিছু এনার্জি অ্যাবজর্ব করে চলে যায়। এরপর দেখা যায় জংশি কংঘর এক গার্ডকে মেরে তার মুখোশ পরে নেয়। এদিকে হুই আর লিঙ্গ জংশি আর কংঘকে খোঁজার জন্য যিশুর প্যালেস খুঁজছিল। তবে তারা বুঝতে পারে তারা একই রাস্তায় বারবার ঘুরছে। তখন তারা কি করবে বুঝতে না পেরে আজ রাত তারা এখানে বিশ্রাম নেয়ার চিন্তা করে। এদিকে যিশু কংঘর সঙ্গে কথা বলতে আসে। দরজায় দাঁড়িয়ে জংশি সবকিছু শুনছিল। যিশু বলতে থাকে, আমাদের ক্ল্যানের নাম মুনফল ক্ল্যান। আমাদের ক্ল্যানের সবাই জন্ম থেকেই ডার্ক এনার্জি নিয়ে জন্মায়। কংঘ কল্পনা করছিল সে সেখানে দাঁড়িয়ে নিজের চোখেই সবকিছু দেখছিল। যিশু বলতে থাকে, একদিন অনেক কাল্টিভেটররা এসে আমাদের গ্রামের অনেক মানুষ মেরে ফেলে। ব্ল্যাক এনার্জির একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ব্ল্যাক এনার্জি কন্ট্রোল করা অনেক কষ্ট। যখন সেটা কন্ট্রোলের বাইরে চলে যায় তখন মানুষ পাগলের মতো হয়ে যায়। এক লোক বাইরে গিয়ে এক কাল্টিভেটরের এনার্জি অ্যাবজর্ব করে। এরপর থেকেই আমরা কাল্টিভেটরদের কাছে চরম শত্রু হয়ে যাই। আমাদের বাবাকে ধরে মেরে ফেলা হয়। কংঘ এই সবকিছুই নিজের চোখে দেখছিল। যিশু বলে, তুমি আর আমি একসঙ্গে মিলে এই টেকনিক কাল্টিভেট করলে আমরা দুজন স্বর্গে চলে যাব। একমাত্র তাহলেই আমরা ব্ল্যাক এনার্জি কন্ট্রোল করার ওষুধ বানাতে পারবো। তাই নিজেদের লোকেদের জন্য হলেও আমাদেরকে এই কাজ করতেই হবে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি নিজে মুনফল ক্ল্যানে গিয়ে দেখতে পারো। এরপর রাতের বেলা পেই কংঘকে বলে, মহারানী, শুনেছি আপনি গ্রামে যাবেন। গ্রামে আমার ছোট ভাই আছে, আমি তাকে একটা জামা দিতে চাই, আপনি তাকে এটা দিতে পারবেন? কংঘ রাজি হয়। এরপর কংঘ গ্রামে যায়। সেখানে তার পেইয়ের ভাইয়ের সঙ্গে দেখা হয়। সে তাকে জামাটা দেয় আর বলে, তোমার বোন ভালো আছে। সেখানকার এক বৃদ্ধ লোক তাকে দেখে সম্মান জানায়। কংঘ তার সঙ্গে কথা বলে। সে বলে, আমি প্যালেস থেকে এসেছি, তবে আমি অনেক বছর দূরে ছিলাম, কয়েকদিন হলো এসেছি, তাই গ্রামের মানুষকে দেখতে এসেছি। শুনেছি সবার মধ্যেই ব্ল্যাক এনার্জি রয়েছে। ব্ল্যাক এনার্জি কন্ট্রোল করা অনেক কষ্ট, তাহলে আপনারা কিভাবে করেন? লোকটি তখন নিজের হাত দেখায় যেখানে অনেক কাটা দাগ ছিল। সে বলে, যখন ব্যথা সহ্য না হয় তখন আমরা নিজেদের শরীরে আঘাত করি, যাতে এই আঘাতের ব্যথায় ওই ব্যথা ভুলে যাই। তখনই তারা শুনতে পায় পেইয়ের ভাই অসুস্থ হয়ে গেছে। তারা সেখানে গিয়ে দেখতে পায় তার ব্ল্যাক এনার্জি অনেক যন্ত্রণা করছিল। যেহেতু সে একটা ছোট বাচ্চা ছিল তাই এই যন্ত্রণা সহ্য করতে পারে না, আর সেখানেই মারা যায়। এরপর কংঘ যখন যাচ্ছিল তখন সে পড়ে যেতে থাকলে জংশি তার হাত ধরে ফেলে। এতে তাদের পাওয়ার রেগুলেট হতে থাকলে কংঘ তাকে চিনে ফেলে। সে তাকে আলাদা নিয়ে আসে। জংশি নিজের মুখোশ খুলে ফেললে কংঘ বলে, তুমি কেন এগুলো করছো? জংশি বলে, তুমি আমার সঙ্গে ফিরে চলো। কংঘ বলে, এখন তুমি সবকিছু দেখেছো, আমি এতগুলো মানুষকে ছেড়ে কিভাবে যাব? জংশি বলে,
তাহলে আমিও এখানেই থাকবো, তোমার কাছে থাকবো। ওই ইনার ডেমন গ্রাম থেকে তুমি এত রিস্ক নিয়ে আমাকে ফিরিয়ে এনেছো, আমিও তোমাকে এখানে একা ফেলে যাব না। এরপর পেই কংঘর কাছে খাবার দিতে আসলে তার ভাইয়ের কথা জিজ্ঞেস করে। কংঘ বলে দেয় যে তার ভাই আজ মারা গেছে। পেই তখন অনেক কান্না করে। এরপরে সকল সেনারা কংঘ আর যিশুকে রিপোর্ট করে যে ইমমর্টালদের 10 সেক্টর ভেঙে যাচ্ছে, তারা এখন আলাদা আলাদা ভাবে কাজ করতে চাইছে। এটাই আমাদের সবচেয়ে বড় সুযোগ, এক এক করে সবাইকে মেরে ফেলা। কংঘ এই কথায় প্রচন্ড রেগে যায়। যিশু বলে, হ্যাঁ সত্যি কথা, এটা সুযোগ নয়, তাদেরকে মেরে আমাদের কোনো লাভ নেই। এটা শুনে কংঘ বলে, মনে হচ্ছে ভাইয়া তোমার অন্য কোনো প্ল্যান আছে। যিশু বলে, সময় হলে তুমি জানতে পারবে। কংঘ আর জংশি ঘরে বসে কথা বলছিল যে যিশু এখন কি প্ল্যান করছে। তার প্ল্যান আগে তাদেরকে জানতে হবে, তাই আপাতত যিশুর কথা মতোই চলতে হবে। এদিকে হুই আর লিংবো এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। তারা বৃদ্ধ মহিলার কাছে গেলে মহিলাটি হুইকে ধাক্কা দিয়ে বলে, আমার থেকে দূরে থাকো, আমার অ্যাটাক আসতে চলেছে, পরে আমি তোমাদের ভেতর থেকে স্পিরিচুয়াল এনার্জি নিয়ে নেব। লিংবো বলতে থাকে, শুনেছি অ্যাটাকের সময় যদি তারা স্পিরিচুয়াল এনার্জি না পায় তাহলে নাকি মারা যায়। হুই তখন ওই বৃদ্ধ মহিলাকে নিজের কিছু স্পিরিচুয়াল পাওয়ার দেয়। মহিলাটি বলে, তুমি আমাকে কেন বাঁচালে? আমি আর বাঁচতে চাই না। এই কষ্ট থেকে মুক্তি পেতে আমার পরিবারের সবাই আত্মহত্যা করেছে, শুধু আমি বেঁচে আছি, আমি আর বেঁচে থাকতে চাই না। তবে এরপর সে শান্ত হয়ে এদের দুজনকে নিজের বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে কংহ তার ভাইকে বলে, আমি তোমার সঙ্গে পার্টনারশিপে কাল্টিভেট করতে রাজি আছি। তার ভাই বলে, তুমি তো এতদিন এই কথা শুনতেই পেতে না, এখন আবার রাজি হয়ে গেছো? কংহ বলে, তুমি কি চাইছো? আমি রাজি হলেও সমস্যা? যিশু বলে, না না, আজ রাত তুমি পুরনো কিছু ম্যানুয়াল পড়ো, পরে আমরা একসাথে কাল্টিভেট করব। কংহ আর জংশি সেই ম্যানুয়ালগুলো দেখছিল যে এতে তারা কিছু পায় কিনা, তবে এতে তেমন কিছু তারা বুঝতে পারে না। একটু পর সেখানে যিশু আসে। সে কংহর জন্য একটা খেলনা নিয়ে এসেছে। সে বলে, ছোটবেলায় এই খেলনাটা তোমার অনেক পছন্দ ছিল। তখন সে কল্পনা করে একদিন কংহ বলছিল, ভাই আমাকে একটা খেলনা এনে দাও না। যিশু খেলনা আনতে গেলে লোকটি তাকে মারে, কারণ যিশুর কাছে কোনো টাকা ছিল না। যিশু একটা খেলনা নিয়ে লোকটির সবগুলো খেলনা ভেঙে দিয়ে চলে আসে। তবে পালিয়ে আসার সময় সে পড়ে যায় আর খেলনাটা ভেঙে যায়। কংহ বলে, ভাইয়া তুমি মন খারাপ করো না, আমি এটা ঠিক করে ফেলবো। বর্তমানে কংহ বলে তার এই সব কিছু মনে নেই। যিশু এরপর চলে যায়। কংহ জংশিকে বলে, আমার ওর কথা বিশ্বাস হয় না। এরপর এরা দুই ভাই বোন পার্টনারশিপ কাল্টিভেশন করছিল। তবে এখানে কংহ ইচ্ছে করে সিঙ্ক্রোনাইজেশন নষ্ট করে দেয়, যার ফলে যিশুর অনেক কষ্ট হয়। সে বলে, তুমি এরকম কেন করলে? কংহ বলে, আমি তো ছোট থেকে অন্য কাল্টিভেশন শিখেছি, তাই আমি এটা ঠিক করে করতে পারছি না। যিশু বলে, তাহলে তুমি সময় নাও, ভালো করে শেখো, তারপর আমরা ট্রাই করব। মানে এটা কংহ ইচ্ছে করেই করেছে যাতে যিশুর তার উপর সন্দেহ না হয় আর কংহ কিছুটা সময় পেয়ে যায় সবকিছু বোঝার। এদিকে লিংবো হুইয়ের দিকে বালিশ ছুঁড়ে মারে। সে বলে, এটা থেকে গন্ধ আসছে, আমার লাগবে না। হুই বলে, তুমি ইচ্ছা করে আমাকে দিয়েছো যাতে আমি একটু আরাম করে ঘুমাতে পারি, তাই তো? তুমি আমাকে পছন্দ করো, তাই না? লিংবু তখন অন্যদিকে ঘুরে পড়ে। এদিকে কংহ জংশিকে আবারও মুনফল ক্ল্যানের ওই বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা করতে বলে, যদি তারা আরো কিছু তথ্য পায়। এরপর সকাল হলে বৃদ্ধ মহিলা এসে দেখতে পায় এরা দুজন একসাথে ঘুমাচ্ছে। সে বলে, নতুন স্বামী স্ত্রী তো, তাই এই অবস্থা। তবে তোমরা আর বেশিক্ষণ এখানে থেকো না, এই জায়গা তোমাদের জন্য সেফ না। তারা বাইরে আসলে দেখতে পায় হঠাৎ করে অনেক কাল্টিভেটররা এখানে চলে এসেছে আর শুধুই এখানকার লোকেদেরকে মেরে ফেলছে। এরা দুজন তখন কিছু লোকেদেরকে বাঁচায়। এদিকে কংহর কাছেও খবর আসে গ্রামের সকল লোকেদের মেরে ফেলা হচ্ছে। কংহ তাড়াতাড়ি সেখানে চলে আসে। তখনই কংহর হাত ধরে জংশি তাকে নিয়ে যেতে চাইলে সামনে থেকে অনেকগুলো কাল্টিভেটর চলে আসে। তারা বলে, মাস্টার জংশি, আপনি এই ডেভিলটাকে বাঁচাতে চাইছেন? কংহ তখন জংশিকে আঘাত করে। সে বলে, আমাকে কারো বাঁচানোর প্রয়োজন নেই, তোমার ভালোবাসার আমার প্রয়োজন নেই। সে ব্রেসলেটটা খুলে সেখানে ফেলে দেয়। এরপর জংশির শরীর থেকে এনার্জি অ্যাবজর্ব করে। এসব দেখে বাকিরা সবাই পালিয়ে যায়। আর ওপরে যিশু এসব দেখে বুঝতে পারে কংহ তাহলে সত্যি জংশিকে ছেড়ে দিয়েছে। এদিকে এরা কতজন গ্রামবাসীকে বাঁচিয়ে এনেছিল। লিংবো আর হুই একটু সামনে যায় এদের সবার জন্য আপাতত একটা জায়গা খোঁজার জন্য। একটু পর তারা ফিরে এসে দেখে লিংবোর সেক্টের লোকেরা সবগুলো মানুষকে মেরে ফেলেছে। লিংবো বলে, তোমরা এটা কি করলে, কেন করলে? তারা বলে, আপনি এসব কি বলছেন? ওরা ডেমন, আমরা ওদেরকে মারবো না। লিংবো বলে, ওরা তোমাদের কোনো ক্ষতি করেছিল? এখানে শুধু মহিলা আর বাচ্চারা ছিল, তাদেরকেও মেরে ফেলতে হলো? তোমরা চলে যাও, আমি তোমাদের দেখতে চাই না। তার মন ভীষণ খারাপ লাগছিল। এদিকে দেখা যায় কংহর হাতে এখন ব্রেসলেট ছিল না বলে তার ভীষণ যন্ত্রণা হচ্ছিল।
পরদিন সকালে জংশি ভাবতে থাকে যে কোনোভাবে এই ব্রেসলেটটা তাকে দিতে হবে, নয়তো কংহর শরীরে অনেক যন্ত্রণা হবে। এরপর জংশি কংহর সঙ্গে দেখা করে আর ব্রেসলেটটা তাকে দেয়। এরপর বলে আরো একটা জিনিস আছে যেটা ব্যবহার করলে কংহর ব্ল্যাক এনার্জি কিছুটা কমে যাবে, সেটা হলো সোল স্টেবিলাইজিং ল্যাম্প। এরপর আবারও এরা ভাই বোন একসঙ্গে পার্টনারশিপ কাল্টিভেশন করতে গেলে কংহ অন্যমনস্ক হয়ে যায়, তাই আজও এটা হয় না। কংহ চলে গেলে উবেই যিশুকে বলে, মাস্টার, আজ আমি মহারানীর পেছনে লোক পাঠিয়েছিলাম এবং আমি জানতে পেরেছি মহারানী জংশির সঙ্গে দেখা করতে গিয়েছিল। যিশু বলে, তাহলে আমাকে অন্য প্ল্যান করতে হবে। এরপর পেই যখন খাবার নিয়ে যাচ্ছিল তখন যিশু তাকে ডাক দেয়। ওই সময় যিশু ইচ্ছে করে তার হাত থেকে একটা জিনিস ফেলে দেয়, পরে সেটা নিয়ে চলে যায়। পেই মনে মনে বলে, এটা তো ট্রিজার হলো কি। এরপর সে কংহকে বলে আজ যিশুকে সে ট্রিজার হলো কি নিয়ে যেতে দেখেছে। এটা এমন একটা টুলস যার মাধ্যমে কারো স্মৃতি বন্দি করে রাখা যায়। কংহ যিশুর ঘরে গিয়ে সেটা খুঁজে বের করে। এরপর তার ভেতরে চলে আসে। তখন সে দেখতে পায় তার মাকে, যে কিনা ঘরের ভেতর ছিল। তখন জংশি এসে তার মাকে মেরে ফেলে। কংহ এগুলো দেখে ভীষণ কষ্ট পায়। এরপর সে যিশুর ঘর থেকে বাইরে চলে আসে। দেখা যায় আড়াল থেকে যিশু আর উবেই এগুলো দেখছিল, অর্থাৎ এগুলো তাদেরই প্ল্যান ছিল। এরপর কংহ জংশির সঙ্গে দেখা করতে আসে। সে বলে, আমার মায়ের মৃত্যুতে তোমার কোনো হাত আছে? জংশি বলে, না, তুমি এই কথা কেন জিজ্ঞেস করছো? কংহ বলে, তুমি কি ট্রিজার হলকিয়ের নাম শুনেছ? জংশি বলে, হ্যাঁ শুনেছি। ইভিল কাল্টিভেটররা ব্যবহার করে, ওটাতে কারো স্মৃতি বন্দি করে রাখা যায়, তবে সেই ব্যক্তি মারা যাওয়ার পর সেই স্মৃতি বদলে দেওয়া যায়। কংহ বুঝতে পারে তার মানে এটা যিশুর কাজ। জংশি বলে, আমি জানি না তুমি কি দেখেছো, তবে যাই দেখেছো মিথ্যা দেখেছো। যিশু তোমার আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করছে। তখন যিশু সেখানে আসে। সে বলে, তোমরা আসলেই অনেক লাভিং কাপল। আমাদের মাকেও না মারলেও ওর সেক্টার লোকেরাই মেরেছে। তোমার উচিত প্রতিশোধ নেওয়া, অথচ তুমি এসে ওর সঙ্গে ভালোবাসার কথা বলছো। কংহ বলে, বাজে কথা বলবে না, আমি শুধুমাত্র ওকে সরাসরি জিজ্ঞেস করার জন্য এসেছি। যিশু বলে, পার্টনার কাল্টিভেশনে আমার তোমাকে প্রয়োজন, তাই তোমাকে আমি আঘাত করব না। সে জংশির শরীরে একটা ওয়ার্ম পোকা ছেড়ে দেয়। যিশু বলে, তুমি যত তোমার এনার্জি ব্যবহার করার চেষ্টা করবে এটা তত তোমাকে আঘাত করবে, আর এটা কেবল আমার ইশারায় চলবে। সে জংশিকে অনেক আঘাত করে। এরপর কংহ জংশিকে একটা ঘরে নিয়ে আসে আর বলে, আপাতত তুমি এখানেই থাকো, আমরা দুজন মিলে এই পোকা বের করার একটা ব্যবস্থা করব। পরদিন সকালে উবেই ইউনহুয়া সেক্টে আসে। এখানে এসে সে ভাঙচুর করতে শুরু করে আর সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। তখন কংহ সেখানে আসে। ওয়াংতন বলে, আমার শিষ্য এসে গেছে। কংহ বলে, কে আপনার শিষ্য? অনেকদিন আপনি আমাকে লালন পালন করেছেন, এজন্য আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি। আপনার 10টা লোক আমার সঙ্গে দিন, তাহলে আমি বাকিদেরকে বাঁচিয়ে রাখবো। তারা এই কথাতে ভীষণ অবাক হয়ে যায়। কংহ বলে, নয়তো আজ এখানে কেউ বাঁচবে না। তখন তার সিনিয়র বলে, আমি যেতে রাজি আছি। তানও যেতে রাজি হয়। এভাবে টোটাল 10 জন নিয়ে তারা চলে আসে। এরপর হুই কোনোভাবে জংশির সঙ্গে দেখা করতে আসে। সে বলে, আপনি আমার সঙ্গে চলুন। কংহ একদম বদলে গেছে, সে আজ নিজের সেক্টর লোকেদেরকে ধরে নিয়ে এসেছে। জংশি বলে, আমি ওকে ছেড়ে যেতে পারবো না। তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে আমাকে অন্য একটা কাজে সাহায্য করো। এরপর কংহ জংশির কাছে আসলে জংশি বলে, আমি সবটা শুনেছি। কংহ বলে, এখন আমাকে প্রত্যেকটা সেক্ট থেকে 10 জন করে লোক আনতে হবে, কারণ পার্টনারশিপ কাল্টিভেশনে আমাদের এটা প্রয়োজন। এদিকে যিশু যখন নিজের ঘরে যাচ্ছিল তখন সে সামনে পেইকে দেখতে পায়। পেইকে এখানে দেখে তার মেজাজটা খারাপ হয়ে যায়। তার শরীরটা বেশি ভালো লাগছিল না, তাই সে পেইয়ের ভেতর থেকে সকল এনার্জি অ্যাবজর্ব করে পেইকে মেরে ফেলে। এই সবকিছুই কংহ দেখতে পায়। এদিকে হুই আর লিংবো একসঙ্গে সোল স্টেবিলাইজিং ল্যাম্প খুঁজতে এসেছে, কারণ জংশি হুইকে এটা নিতেই পাঠিয়েছে। এরপর এখানে এসে তারা সেটা পেয়েও যায়। অন্যদিকে কংহ আর জংশি যিশুর স্টাডি রুমে যায় জংশির শরীর থেকে ওই পোকা কিভাবে বের করা যায় সেটা দেখার জন্য। তারা অনেকগুলো বই পড়ার পর দেখতে পায় যার শরীরে পোকা রয়েছে তার হাত কেটে রাখতে হবে এবং অন্য একজন পিওর মেয়ে মানুষের ব্লাড সামনে রাখলে সেই পোকা ওটাতে আকৃষ্ট হয়ে বাইরে বেরিয়ে যাবে। কংহ বলে, পিওর মেয়ে মানুষ মানে কি? জংশি তখন চুপ করে থাকে। কংহ বলে, আমি বুঝতে পেরেছি, তাহলে তো আমার রক্ত দিয়েই হবে, যদিও আমরা বিবাহিত, আমি তো অবিবাহিতের মতোই। এরপর সে নিজের রক্ত একটা বাটিতে রেখে জংশিকে দেয়। জংশি নিজের হাত কেটে তার পাওয়ার দিয়ে সেই পোকাটাকে উস্কে দিলে পোকাটা বেরিয়ে যেতে চাইলে জংশি সেই হাত ওই বাটিতে ধরে রাখে। এরপর পোকা বেরিয়ে যায় আর জংশি সাথে সাথে সেটাকে মেরে ফেলে। তারা বুঝতে পারে জংশির শরীর থেকে পোকা বেরিয়ে গেছে। এরপর দেখা যায় উবেই এক লোককে বলছে সে জংশির কাছে যাবে। এরপর সে তার কানে কানে কিছু একটা বলে দেয়।
একটু পর সেই লোক জংশির কাছে গেলে জংশি তাকে আঘাত করে বলে, তুমি কেন এসেছো? সে বলে, অবশ্যই তোমাকে মারতে এসেছি। তোমাদের লিংওয়াং সেক্টের সবাই মারা গেছে, তুমি বেঁচে থেকে আর কি করবে? জংশি অবাক হয়ে বলে, কংহো কোথায়? সেই লোক বলে, মহারানী ব্যস্ত, তোমার সঙ্গে দেখা করার সময় নেই। জংশি বাইরে গেলে দেখতে পায় তার সেক্টের এক ছেলেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। সে ওই ছেলেটাকে ধরলে তখন কংহো সেখানে আসে। ছেলেটা বলে, মাস্টার, এই মহিলাকে একদম বিশ্বাস করবেন না, সে আমাদের সেক্টে গিয়ে আমাদের মাস্টারকে মেরেছে। মাস্টার, আপনি এর কথা বিশ্বাস করবেন না। এরপরেই সে মারা যায়। কংহো কাছে আসতে চাইলে জংশি তাকে না করে। এরপর সে বলে, তুমি কি সত্যি লিনুয়াং সেক্টে গিয়েছিলে? সে বলে, হ্যাঁ, আমি শুধুমাত্র 10 জন লোককে নিয়ে এসেছি। সে কাছে যেতে চাইলে জংশি তাকে আঘাত করে, মানে সে তার কথা বিশ্বাস করছে না। কংহো এরপর জংশিকে অজ্ঞান করে মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম কিছুই করিনি, আমাকে সেটা প্রমাণ করতে হবে। তখন দেখানো হয় একটু আগে যিশু আর উবেই ওই ছেলেটাকে ধরে এনেছিল। এরপর তাকে একটা ওষুধ খাওয়ানো হয় যাতে তারা যা বলবে উবেই ঠিক সেটাই করবে। বর্তমানে জংশির জ্ঞান ফিরলে সে দেখতে পায় কংহো তার হাত বেঁধে রেখেছে। তখনই তারা বাইরে শব্দ শুনতে পায়। হুই আর লিংবো সোল স্টেবিলাইজিং ল্যাম্প নিয়ে সেখানে এসেছে। তবে তাদের সামনে যিশু দাঁড়ায়। ভেতরে জংশি বলতে থাকে, তুমি আমার হাত খুলে দাও, আমাকে ওদেরকে বাঁচাতেই হবে। কংহো বলে, তুমি ওর সঙ্গে পারবে না। এদিকে যিশু এদের দুজনকে অনেক আঘাত করে। এরপর একেবারে মেরে ফেলতে চাইলে কংহো সেখানে আসে। সে বলে, এদেরকে আমি মারছি। এরপর সে এদের দুজনকে আঘাত করে আর একসঙ্গে ফেলে দিয়ে আসতে বলে। এরপর কংহো অনেকক্ষণ পরে জংশির কাছে এসে তার হাত খুলে দেয়। পরে তাকে বলে, চলো, আমি তোমাকে প্রমাণ করছি আমি তোমার সেক্টের কাউকে মারিনি। এরপর সে তাকে ওইসব শিষ্যদের কাছে নিয়ে যায় যারা লিনুয়াং সেক্ট থেকে, মানে জংশির সেক্ট থেকে এসেছে। জংশি বলে, সত্যি করে বলো, কংহো কি তোমাদের আনতে গিয়েছিল? তারা বলে, হ্যাঁ। জংশি বলে, সে কি আমাদের মাস্টারকে মেরেছে? তারা বলে, না তো, সে শুধুমাত্র আমাদের 10 জনকে নিয়ে এসেছে, আর কিছুই করেনি। জংশি বলে, তাহলে চাংলে কেন আমাকে এই কথাগুলো বলল? একজন বলে, চাংলেকে গতকাল উবেই নিয়ে গিয়েছিল, চাংলে এখনো ফিরে আসেনি। এদিকে এদের দুজনের জ্ঞান ফিরে আসে। তারা ভাবতে থাকে মরার পর তারা হয়তো পাতালে চলে এসেছে। লিংবো কান্না করতে থাকে। সে বলে, আমি এখনো কাউকে কিস করিনি, এর আগেই আমি মরে গেলাম। হুই তখন তাকে কিস করে। লিংবো তাকে মারতে থাকলে হুই বলে, মেরো না, আমার ব্যথা লাগছে। তখন তারা অবাক হয়ে যায় যে তাহলে কি তারা বেঁচে আছে। হুই নিজের ভেতর একটা চিঠি দেখতে পায় যেখানে কংহো লিখেছে, যিশুকে দেখানোর জন্য এরকম করতে হয়েছে, তোমরা ভালো থাকলে একবার জানিয়ে দিও। এরপর জংশির কাছে হুইয়ের তালিসমান আসে যেখানে লেখা ছিল, ইয়াং মাস্টার, আমি ভালো আছি, আপনি চিন্তা করবেন না। কংহো কান্না করে বলতে থাকে, আমি ভেবেছিলাম পুরো দুনিয়া আমাকে অবিশ্বাস করলেও তুমি কখনো আমাকে অবিশ্বাস করবে না, কিন্তু আমি ভুল ছিলাম। জংশি তখন তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমার তোমার উপর বিশ্বাস হারানো ঠিক হয়নি, আমি তোমাকে কথা দিচ্ছি এরকম আর হবে না। এরপর এরা দুই ভাই বোন আবার পার্টনারশিপ কাল্টিভেশন করছিল। যিশুর হাতে ডার্ক ক্লাউড ট্যাবলেট দেখলে কংহো বলে, ভাইয়া, আমার হাতে একটু দাও তো। সে হাতে নিয়েই সেটা ছুলে সেখানে একটা মন্ত্র ভেসে ওঠে। যিশু মন্ত্রটা সরিয়ে দেয় আর তার হাত থেকে সেটা নিয়ে নেয়। কংহো রাগ করে চলে যায়। যিশু এরপর এটাকে ভালোভাবে লুকিয়ে রাখে। একটু পর কংহো আবার সেটা খুঁজতে আসে, কারণ সে জানতে পেরেছে এই ডার্ক ক্লাউড ট্যাবলেটের ভেতরেই ড্রাগন ব্লাড গ্রাস পাওয়া যাবে, যেটা জংশির ওষুধের শেষ উপকরণ। এরপর সে ওই মন্ত্রটা বললে সে ডার্ক ক্লাউড ট্যাবলেটের ভেতর চলে যায়। এখানে সেই ড্রাগন ব্লাড গ্রাসকে বের হতে বলে। সেটা বের হয়, তবে কংহো যখন সেটা নিয়ে যেতে চায় তখন সেটা তার হাত থেকে চলে যায়। ওই সময় সে বুঝতে পারে যিশু তার স্টাডি রুমে ফিরে এসেছে, তাই সে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যায় আর বলে, আমি এটা দিয়ে আরেকটু প্র্যাকটিস করতে এসেছিলাম। এরপর সে সেটা রেখে চলে যায়। যিশুর মনে একটু সন্দেহ হয়, তবে সে কিছু বলতে পারে না, কারণ পার্টনারশিপ কাল্টিভেশনে তার কংহোকে প্রয়োজন। এদিকে লিংবো আর হুই আজ নিজেরা ডেমন সেজে কতগুলো সাধারণ ডেমনদের বাঁচিয়ে দিয়েছে। লিংবো হুইকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, সারা জীবন তোমাকে দেখে রাখতে চাই। এই বলে সে তার গালে একটা কিস করে। হুই একদম হতবাক হয়ে যায়। লিংবো বলে, তুমি কিছু বলছো না কেন? সে বলে, আমি বুঝতে পারছি না আমি কি বলবো, আমি একটা ডেমন কাল্টিভেটর। লিংবো বলে, তাতে কিছু আসে যায় না, তুমি বলো তুমি আমাকে বিয়ে করবে কিনা। সে বলে, অবশ্যই করব। সে তাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় যিশু রহস্যময় এক মহিলার সঙ্গে কথা বলছিল। সেই মহিলা বলছিল, এই কাজে কোনোভাবেই ফেল করা যাবে না, তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ছাড়বো না। তারা কথা বলছিল, এদিকে কংহো আজ আবার সেই ঘাসটা নিতে এসেছিল। তবে এখানে লেখা আছে, কিছু পেতে হলে কিছু দিতে হবে। কংহো তখন তার কাছে থাকা মূল্যবান বিভিন্ন জিনিস সেখানে রাখে, তবে তারপরও সে ওই ঘাস নিয়ে যেতে পারছিল না।
পরে সে তার বাদ্যযন্ত্রটা আনে আর একটা সুর বাজায়, যেটা শুনে ঘাস আপনা আপনি তার কাছে চলে আসে। কংহ এরপর সেটা নিয়ে সামনে আসলে দেখতে পায় এইবার এটা তার হাতে রয়ে গেছে। পরে সে জংশির কাছে এসে সেটা দিয়ে যায়। এরপর কংহ হুই আর লিংবোর সঙ্গে কথা বলে আর বলে আগামীকাল যিশু দেবতা হওয়ার জন্য ফরমেশন করবে, সকল ইমমর্টালরা যেন প্রস্তুত থাকে। এরপর কংহ জংশিকে বলতে থাকে আমাদেরকে এবার প্রস্তুত হয়ে যেতে হবে। তখনই যিশু এসে বলে কিসের জন্য হচ্ছ প্রস্তুত? তুমি ভেবেছো তোমরা এখানে লুকিয়ে লুকিয়ে দেখা করো, কি করো না করো আমি টের পাই না? সে জংশির শরীরে ওই পোকাটাকে নাড়া দিতে চাইলে বুঝতে পারে তার শরীর থেকে পোকা বেরিয়ে গেছে। সে বলে তাহলে তো মনে হচ্ছে তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছো, তবে তুমি এখন যতই সুস্থ হও না কেন তুমি আমার কাছে কিছুই না। জংশি বলে আমি জানি তুমি ব্ল্যাক এনার্জিতে এখন অনেক এগিয়ে গেছো, কিন্তু আমিও তোমার সঙ্গে ফাইট করতে চাই। যিশু বলে মরতে চাও, তাহলে আমি তোমার ইচ্ছা পূরণ করে দিচ্ছি। সে কংহকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর নিজের ডেভিল তলোয়ার দিয়ে আঘাত করে। তলোয়ার একেবারে জংশির শরীরে এফোর ওফর হয়ে যায়। কংহ দৌড়ে তার কাছে আসে। জংশি বলে আমি কখনো ভাবতে পারিনি আমি এত দুর্বল, আমাকে ক্ষমা করে দিও, তুমি ভালো থেকো। এরপরেই সে অজ্ঞান হয়ে যায়। যিশু বলে শুধু শুধু কান্না করো না, নিজের এনার্জি নষ্ট করো না, ওকে কোনোভাবেই আর বাঁচানো সম্ভব না। তারা সেখান থেকে চলে যায়। কংহ বলতে থাকে ওকে বাঁচানোর কিছু তো একটা উপায় অবশ্যই আছে। তার মনে পড়ে তার ফিনিক্স এসেন্স রয়েছে। সে তখন ফিনিক্স এসেন্স জংশিকে দিয়ে দেয়। কংহ বলছিল এরপর আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, তবে আমার হয়ে তোমাকে বাঁচতে হবে। কংহ যখন ফিরে আসে তখন যিশু বলে আয় ওকে ভুলে যাও, এরপর তুমি দেবী হয়ে যাবে, ওর মতো পুরুষ দিয়ে তুমি কি করবে? কংহ বলে আমাকে ছাড়া তুমি কি দেবতা হতে পারবে? সে বলে না, আমাদের দুজনকে একসাথে থাকতে হবে। এরপর সে চলে যায়। এদিকে দেখা যায় জংশির জ্ঞান ফিরেছে। সে বলতে থাকে আমি এখনো বেঁচে আছি, আমার তো বাঁচার কথা ছিল না। সে নিজের পাওয়ার চেক করতে চাইলে চারদিকে অনেক এনার্জি চলে আসে। আসলে এগুলো ফিনিক্স এসেন্সের জন্য হচ্ছে। সে এরপর ব্যারিয়ার ভেঙে ফেলে আর সকল ডেমন গার্ডগুলোকে মেরে ইমমর্টালদের নিয়ে চলে যায়। একজন গার্ড উবের কাছে খবর পাঠিয়ে দেয় জংশি বেঁচে আছে। উবেই এই কথা যিশুকে জানালে যিশু বলে এটা কিভাবে সম্ভব? কংহ বলে এই উবেই মিথ্যা কথা বলছে, ও হয়তো জংশির বডিকে কোথাও লুকিয়ে রেখে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। এরপরে যিশু আবারও সেই রহস্যময় মহিলার সঙ্গে কথা বলছিল যে সকল ইমমর্টালরা পালিয়ে গেছে, তাহলে আমরা ফরমেশন করব কিভাবে? মহিলা বলে তাদের চিন্তা তোমাকে করতে হবে না, তুমি সময় মতো কংহকে নিয়ে প্রস্তুত হয়ে যেও। তারা যখন চলে যাচ্ছিল তখন কংহ তাদেরকে দেখে ফেলে। সে তাদের পিছু করে। সে ওই মহিলাকে প্রায় ধরেই ফেলেছিল, তবে মহিলাটি পালিয়ে যায়। তার জামার একটুখানি ছিঁড়ে সেখানে পড়েছিল, কংহ সেটাই তুলে নেয়। এরপর পরের দিন যিশু কংহকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে তারা ফরমেশন করবে। কংহ বলে অন্যান্য শিষ্যদের ছাড়া আমরা কিভাবে কি করব? যিশু বলে তুমি চিন্তা করো না, একজন আসবে, সে আমাদেরকে হেল্প করবে। এরপরে তারা দুজনেই ফরমেশন শুরু করে দেয়। যিশু বলে আজ আমি অনেক খুশি। কংহ বলে তুমি অনেক খুশি? তুমি কি জানো আমার মধ্যে ফিনিক্স এসেন্সি নেই? আমি জানি আমি একা তোমাকে মারতে পারবো না, তাই আজ আমি নিজেকে শেষ করে তোমাকে নিয়ে মরবো। এরপর সে তার উপর অ্যাটাক করে। যিশু বলে আমরা দুজন আপন ভাই বোন, আমি যেটা বলছি সেটা শোনো। তবে কংহ তার কথা শোনে না। সে বলে হাজার হাজার মানুষের ভালোর জন্য এটা আমাকে করতেই হবে। যিশু বলে তুমি যেহেতু আমাকে মারতে চাইছো তাহলে চলো দুজন একসাথে মরি। সে কংহকে একটা কালো গর্তে ঠেলে দিতে থাকে। ওই সময় জংশি তার লোকজনদের নিয়ে চলে আসে। সে এই ফরমেশনের ভেতরে চলে আসে আর যিশুর সঙ্গে তার মারাত্মক লেভেলের একটা ফাইট হয়। এরপর সে কংহকে নিজের কাছে আনে আর যিশুকে সেই কালো গর্তে পাঠিয়ে দেয়। এতে ফরমেশন ভেঙে যায় আর আমরা বুঝতে পারি যিশু অলরেডি মারা গেছে। সেখানে সবাই চলে আসে। কংহর মাস্টার বলতে থাকে কংহ কেমন আছে? জংশি বলে ভালো নেই, ওর স্পিরিচুয়াল রুট নষ্ট হয়ে গেছে, এসেন্স ওর বডিতে নেই, ওর কাছে হাতে গোনা কয়েকটা দিন আছে। সবাই তখন অনেক কান্না করতে থাকে। তখন জংশির মাস্টার বলে একটা উপায় আছে কংহকে বাঁচানোর। এরপর আমরা ইউনশি সেক্টের মাস্টার ইয়ানকে দেখতে পাই। সে তার স্বামীর একটা জিনিস বের করে বলছিল আজ আমি তোমাকে ফিরিয়ে আনতাম, তবে ওই কংহ আর জংশির জন্য সব শেষ হয়ে গেল। তবে তুমি চিন্তা করো না, আমি আমার কথা রাখবো, তোমাকে আমি ফিরিয়ে আনবো। তখন তার সঙ্গে দেখা করতে জংশি আসে। সে বলে মাস্টার আমি জানি আপনি কংহকে বাঁচাতে পারবেন, আপনি যা বলবেন আমি করতে রাজি আছি। সে মাটিতে বসে পড়ে। ইয়ান বলে হ্যাঁ আমি ওকে বাঁচাতে পারবো, তবে এতে তোমার নিজেকে ত্যাগ করতে হবে, তোমাকে দেবতা হওয়ার জন্য ফরমেশন করতে হবে। তবে আমি তোমাকে বলে দিচ্ছি ওই ফরমেশনে তুমি বাঁচতে পারবে না, কিন্তু এতে কংহকে আমি বাঁচাতে পারবো। তুমি কি এতে রাজি? এরপর দেখা যায় জংশি বাড়িতে আসলে সবাই তাকে বলে মাস্টার ইয়ান কি বলল।
জংশি বলে কংহোকে বাঁচানো সম্ভব। তখন সে কল্পনা করে সে ইয়ানের প্রস্তাবে রাজি হয়েছে। জংশি সবাইকে বলে দেয় যে ইয়ান বলেছে তাকে আগে দেবতা হতে হবে, ওই ফরমেশনে কংহ ভালো হবে। তবে এতে যে সে মরে যাবে এই কথা সে এদেরকে জানায় না। জংশির মাস্টার বলে তুমি যদি দেবতা হয়ে যাও তাহলে তো কংহর থেকে তোমাকে দূরে থাকতে হবে। আসলে তোমরা বুঝতেই পারছো, তাহলে তো জংশি স্বর্গে চলে যাবে, কংহর সঙ্গে তো আর তার দেখা হবে না। এরপর কংহর জ্ঞান ফিরে আসে। তখন তার সিনিয়ররা সেখানে আসে আর বলে তুমি বাঁচবে, মাস্টার জংশি দেবতা হওয়ার ফরমেশনে গেলেই তুমি বাঁচবে। কংহ বুঝতে পারে সে বাঁচবে ঠিকই, তবে তারা একসাথে থাকতে পারবে না। তখন জংশি সেখানে আসে। কংহ তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। জংশি বলে এটা আমার দায়িত্ব, আমি একবার তোমার মুখে অন্য ডাক শুনতে চাই। কংহ এরপর তাকে স্বামী বলে ডাক দেয়। সে বলে তবে আমি স্ত্রী হওয়ার একটা দায়িত্ব পালন করিনি, তোমার জন্য জামা সেলাই করিনি, জুতা সেলাই করিনি। জংশি বলে এগুলো করার অনেক লোক আছে। কংহ বলে শেষ কয়টা দিন আমি তোমার সঙ্গে অন্য একটা জায়গায় থাকতে চাই। এরপরে তারা ওই বাড়িতে আসে যে বাড়িতে তারা এর আগে একবার এসেছিল। এখানে জংশি কংহর জন্য একটা দোলনা বানায়, এরপর তাকে বসিয়ে দোল খাওয়ায়। জংশি বলে আগেরবার বিয়েতে আমাদের অনেক রিচুয়াল অপূর্ণ থেকে গেছে, তাই আমি তোমাকে আবার বিয়ে করতে চাই। কংহ এতে রাজি হয়ে যায়। এটিকে দেখা যায় হুই আর লিংবো তাদের ভালোবাসার টোকেন হিসেবে একজোড়া আংটি কিনে হাতে পরে নেয়। এরপর কংহ যখন বউ সাজছিল জংশি নিজের হাতে তাকে সাজিয়ে দেয়, চুল আশ্রে দেয়। পরে তাদের বিয়ে হয়, বিয়ের সকল রিচুয়াল সুন্দরভাবে সম্পন্ন হয়। একটু পর কংহ অনেক ড্রিঙ্ক করে। সে বলতে থাকে তোমার আর আমার কি আর দেখা হবে না? জংশি বলে অবশ্যই হবে। তারা একসঙ্গে প্রমিস করে। পরদিন তারা ফরমেশনের জন্য আসে। এখানে ইয়ান, জংশি, কংহ তিনজন ফরমেশনের ভেতর ছিল। ফরমেশনের শুরুতেই তাদের একটু সন্দেহ হয়, তবে প্রথমে তারা কিছু বলে না। এরপর হঠাৎ কংহ ইয়ানের জামার দিকে তাকালে তার মনে পড়ে এরকমই একটা জিনিস সে ওই রহস্যময় মহিলার পোশাক থেকে পড়ে যেতে দেখেছে। সে তখন চিৎকার করে বলতে থাকে জংশি, তুমি ওনার কথা শুনো না, ফরমেশন ভেঙে ফেলো, ফরমেশন ভেঙে ফেলো, উনি তোমাকে মারতে চাইছে। ইয়ান বলতে থাকে এখন আর লাভ হবে না। সে জংশিকে বন্দি করে ফেলে আর দেখা যায় তার স্বামী বেঁচে উঠছিল। এদিকে এরা সবাই বাইরে ছিল, তবে ফরমেশন থেকে অনেক দূরে ছিল। জংশির মাস্টার বলে মাস্টার ইয়ান অবশ্যই সবকিছু ঠিকভাবে করতে পারবে, কারণ উনি অনেক দক্ষ। অনেক বছর আগে তার স্বামী যদি মারা না যেত তাহলে হয়তো তারা দুজন এখন দেবদেবীতে পরিণত হতো। বর্তমানে ইয়ান তার স্বামীকে বাঁচাতে চাইছিল। সে বলতে থাকে আমি এতগুলো বছর অপেক্ষা করেছি, কারণ এত বছরে কেউ দেবতা হওয়ার মতো পর্যায়ে যায়নি। সবেমাত্র আমি একটা সুযোগ পেয়েছি, এটা আমি কিছুতেই ছাড়বো না। তবে তখন জংশি আর কংহ দুজনেই তাকে বাধা দেয় আর ইয়ান নিজেই সেখানে পড়ে যায়। এরপর তারা দুজন মিলে এই ফরমেশন ভাঙার চেষ্টা করছিল। জংশি একা ফরমেশন ভাঙতে পারছিল না, তখন কংহ তাকে সাহায্য করে। তবে যেহেতু সে এমনিতেই অনেক অসুস্থ, তাই এই ধাক্কা সে নিতে পারে না। সে সেখানেই পড়ে যায় আর জংশির বুকেই মারা যায়। কংহর বডি গায়েব হয়ে যায়। এরপর 300 বছর পরে সিন দেখানো হয়। হুই আর লিংবো বিয়ে করেছে, তাদের একটা ছেলে আছে। গত 300 বছরে প্রতিদিন জংশি পৃথিবীতে যায় কংহকে খুঁজতে, আর এরা দুজন তার পেছনে পেছনে যায় যাতে জংশি কোনো বিপদে না পড়ে। আজ জংশি সামনে একটা মেয়েকে দেখতে পায়। সে দৌড়ে তার কাছে যায়, তাকে কংহ বলে ডাক দিলে মেয়েটি ফিরে তাকায় আর দেখা যায় এটা সত্যিই কংহ। কংহ বলে আপনি আমার নাম কি করে জানলেন? জংশি তার হাত ধরে বলে তুমি আমাকে ভুলে গেছো? কংহ রাগ করে সেখান থেকে চলে যায়। তবে জংশি তাকে ছাড়ে না, সে তাকে পিছু করতে থাকে। পিছু করতে করতে সে তার বাড়িতে যায় আর জানতে পারে কংহ এখানে তার পালিত দাদার সঙ্গে থাকতো। তবে তার দাদা মারা যাওয়ার পর তার জীবন এখন অনেক কঠিন হয়ে গেছে। জংশি আবারও কংহকে ফলো করতে থাকলে কংহ বলে দেখো আমি কিন্তু কাল্টিভেটর, আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। তখন সে বলে আমি সত্যিকারের কাল্টিভেটর, তুমি চাইলে আমি তোমাকে দেখাতে পারি। এরপর সে তখনই তার ইশারায় সময় স্টপ করে দেয়, পরে আবার খুলে দেয়। কংহর তখন বিশ্বাস হয়। জংশি এরপর কংহকে একটা সুইট কেক খেতে দেয়, কারণ আজ তার জন্মদিন। কংহর এসব খুবই ভালো লাগে, তবে তার কিছুই মনে পড়ে না। সে এরপর বলে আমি কাল্টিভেশন শিখতে চাই, তুমি কি আমাকে শেখাবে? জংশি বলে অবশ্যই শেখাবো। আর আমি তোমাদের বলে দেই এই পুরোটা সময় জুড়েই কিন্তু হুই আর লিংবো তাদেরকে দেখছিল। এরপর জংশি কংহকে লিনওয়াং সেক্টে নিয়ে আসে। এখানে আমরা জানতে পারি জংশির মাস্টার এখন দেবতা হয়ে স্বর্গে চলে গেছে। কংহ জংশিকে বলে সে অন্য একটা জায়গায় যেতে চায়। জংশি বিদায় নিয়ে আসার সময় হুইকে বলে তুমি অনেক বছর আমাকে ফলো করেছো, আর করতে হবে না। এবার তুমি তোমার পরিবার নিয়ে ব্যস্ত থাকো, তোমরা তিনজন ভালো থেকো। এরপর সে কংহকে নিয়ে ওই বাড়িটাতেই আসে। তবে কংহর এই জায়গাটাও পছন্দ হয় না।
জংশি এরপরে তাকে যিশুর প্যালেসে নিয়ে যায়, যেখানে একসময় জংশি বন্দি থাকতো। সেই জায়গা দেখালে কংহ বলে এই জায়গাটা তার পছন্দ হয়েছে। জংশি এরপর সেখানেই কংহর সকল জিনিসপত্র মানে খাট, কেবিনেট সবকিছু নিয়ে আসে। কংহ বলে তোমাকে কিন্তু আমাকে ভালোভাবে কাল্টিভেশন শেখাতে হবে। জংশি বলে আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। আমি জানি তোমার কিছু মনে নেই, তবে আমি হাল ছেড়ে দেব না। আমরা আবার নতুন করে শুরু করব। এখন তুমি বলো তোমার আর কোনো ইচ্ছা আছে কিনা। কংহ বলে আরেকটা ইচ্ছা আছে। এরপর দেখা যায় সে এই ঘরটার উপরে একটা ব্যানার লাগিয়েছে, যেখানে লেখা ছিল ফ্লাইং আপ উইদাউট ডিস্টার্ব, মানে এই ড্রামার নামটাই লেখা ছিল। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে মনে হয় তোমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ এই ড্রামাতে লাইক কমেন্ট খুবই কম ছিল। যাই হোক, এই ভিডিওটাতে লাইক করে দিও। এরপর কোন ড্রামাটা দেখতে চাও সেটা কমেন্টে জানিয়ে দিও। এই ড্রামাটাকে তোমরা 10-এ কত দিতে চাও সেটাও জানিয়ে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।